আজকের এই বিশ্লেষণটা কিন্তু শুধু একটা নির্বাচনী কেন্দ্রের ব্যবচ্ছেদ নয়। আমরা চেষ্টা করব ডেটার আয়নার মধ্যে দিয়ে শ্রীরামপুরের রাজনৈতিক অর্থনীতিকে বুঝতে আর তার মাধ্যমে সুশাসনের আসল ইঞ্জিনিয়ারিংটা ধরতে। দেখুন, আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না। আমাদের লক্ষ্য একটাই, তথ্যের গভীরে গিয়ে এটা বোঝা যে পুরো সিস্টেমটা কিভাবে চলে আর সাধারণ ভোটাররা ঠিক কী চান। চলুন প্রথমে শ্রীরামপুরকে একটু চিনে নেওয়া যাক। এটি দক্ষিণবঙ্গের হুগলি জেলায় গঙ্গার উর্বর পলিমাটিতে গড়ে ওঠা একটা অঞ্চল। এখানকার মাটির মতোই এখানকার রাজনীতিতেও অনেক গভীর আর জটিল স্রোত বয়ে চলেছে, যা হয়তো সবসময় ওপর থেকে বোঝা যায় না। আমাদের এই পুরো বিশ্লেষণটা ৬টা ধাপে এগোবে। আমরা প্রথমে শ্রীরামপুরের মানুষের মনের কথা শোনার চেষ্টা করব, তারপর দেখব সংখ্যা বা ডেটা কি বলছে। এরপরে আমরা অসন্তোষের মূল কারণগুলো খুঁজে বের করব, প্রতিদ্বন্দ্বীদের শক্তি দুর্বলতা মাপব, আর সবশেষে একটা কার্যকর শাসনের রূপরেখা এবং জনগণের আস্থা অর্জনের পথ নিয়ে কথা বলব। তাহলে চলুন প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক। এখানে আমরা সরাসরি দেখব যে শ্রীরামপুরের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের আসল সমস্যাগুলো কি, কোন উদ্বেগগুলো তাদের ভোটের সিদ্ধান্তকে প্রভাবিত করছে। মানুষের অসন্তোষের মূলে কিন্তু কয়েকটা গভীর ক্ষত রয়েছে। ভাবুন তো, দুর্বল বাঁধের কারণে প্রতি বছর বন্যা এসে ঘর বাড়ি ফসল সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ৩৪ নম্বর জাতীয় সড়কের মতো একটা গুরুত্বপূর্ণ রাস্তা বছরের পর বছর ধরে বেহাল। আর সে হাজার হাজার পরিবারের কথা ভাবুন, যেখানে যুব বেকারত্বের হার প্রায় ৯%। এটা তাদের স্বপ্নগুলোকে শেষ করে দিচ্ছে। তার উপর রয়েছে চালের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া দাম। আর এই সব কিছুর ওপরে সরকারি প্রকল্পে কাটমানির যে সংস্কৃতি, তা মানুষের বিশ্বাসকে ভেতর থেকে একেবারে নষ্ট করে দিচ্ছে। এবার চলুন একটু সংখ্যার গভীরে যাওয়া যাক, কারণ ভোটের পরিসংখ্যান তো শুধু কয়েকটা অঙ্ক নয়, এগুলো আসলে ব্যালট বাক্সের মাধ্যমে পাঠানো জনগণের স্পষ্ট বার্তা। এই সংখ্যাগুলোই আমাদের বলে দেয় রাজনৈতিক হাওয়া কোন দিকে বইছে। এই স্লাইডের সংখ্যাটা একবার দেখুন তো, প্রায় ২৩%। ২০১৬ থেকে ২০২১ এই ৫ বছরে বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট শেয়ারে এই যে বৃদ্ধি, এটা শুধু একটা বড় পরিবর্তন নয়, এটা একটা রাজনৈতিক ভূমিকম্পের সমান। এই একটা সংখ্যাই বলে দিচ্ছে যে শ্রীরামপুরের রাজনৈতিক সমীকরণ কতটা বদলে যাচ্ছে। এই টেবিলটা দেখলে পুরো গল্পটা আরও পরিষ্কার হয়ে যায়। বিজেপির এই অমন্ত্র উত্থানের জ্বালানিটা এলো কোথা থেকে? দেখুন, ২০১৬তে কংগ্রেসের ভোট ছিল ৩৮%, যা ২০২১-এ কমে দাঁড়ালো মাত্র ১০%। মানে প্রায় ২৮% ভোটের একটা বিরাট ধস। এই ভোটের সিংহভাগই বিজেপির দিকে চলে গেছে। এর ফলে এখানকার ত্রিমুখী লড়াইটা এখন সরাসরি একটা দ্বিমুখী প্রতিযোগিতায় পরিণত হয়েছে। তৃণমূলের ভোট জোয়ার বেড়েছে, কিন্তু আসল খেলাটা হয়েছে কংগ্রেসের ভোটের এই স্থানান্তরে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ২০২৪ সালের লোকসভা ভোটে ডেটা একটা নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে। তৃণমূল তার ভোটটা ধরে রাখতে পেরেছে, বিজেপির ভোট সামান্য কমেছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সিপিএমের ভোট প্রায় ৫.৫% বেড়েছে। এটা প্রমাণ করে যে রাজনৈতিক ময়দান এখনও বেশ অস্থির এবং বামপন্থীরা ধীরে ধীরে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে, যা ভবিষ্যতের লড়াইকে আরও জটিল করে তুলতে পারে। ভারতের সংবিধান কিন্তু প্রত্যেক নাগরিককে একটা মর্যাদার অধিকার দেয়। আর সেই মর্যাদার ভিত্তি কি? ভিত্তি হল তথ্য জেনে নিজের মত প্রকাশ করার স্বাধীনতা। এর সঙ্গে একটা দায়িত্বও জুড়ে থাকে। নেতাদের দায়িত্ব মানুষের কথা শোনা, আর সাধারণ মানুষের দায়িত্ব তাদের কাজের হিসেব নেওয়া। শ্রীরামপুরে ভোটের যে উচ্চ হার, তা এটাই দেখায় যে মানুষ তাদের এই গণতান্ত্রিক অধিকার নিয়ে কতটা সচেতন। এখন আমরা সেই গভীর এবং পদ্ধতিগত সমস্যাগুলো খতিয়ে দেখব, যা ভোটারদের মধ্যে একটা তীব্র হতাশা তৈরি করছে এবং প্রতিষ্ঠান বিরোধিতার বা অ্যান্টি ইনকামব্যান্সির ক্ষেত্রটা প্রস্তুত করছে। মানুষের মনে যে ক্ষোভ জমে আছে, তার পেছনে ৪টে বড় কারণ আছে। ১. কাটমানির দুর্নীতি, যা এখন একটা প্রাতিষ্ঠানিক চেহারা নিয়ে নিয়েছে। ২. শিক্ষক নিয়োগের দুর্নীতি, যেখানে ২৫,০০০-এরও বেশি চাকরি বাতিল হওয়ায় রাজ্যের যুবসমাজ মারাত্মকভাবে ক্ষুব্ধ এবং হতাশ। ৩. ভোট পরবর্তী হিংসার ঘটনাগুলো মানুষের মনে একটা ভয় আর নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করেছে। আর ৪. যুব বেকারত্বের এই বহাবহ সংকট, যার নিঃশব্দে হাজার হাজার পরিবারের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। এই সমস্যাগুলোই মানুষের আস্থায় চির ধরিয়েছে। এবার শ্রীরামপুরের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দিকে একবার নজর দেওয়া যাক।
আমরা এখানে কোনো ব্যক্তিগত আক্রমণ না করে একটা নিরপেক্ষ এবং তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে তাদের রাজনৈতিক শক্তি এবং দুর্বলতাগুলো বোঝার চেষ্টা করব। একদিকে আছেন বর্তমান বিধায়ক তৃণমূলের ড সুদীপ্ত রায়। ওর সবচেয়ে বড় শক্তি হল স্বাস্থ্য খাতে তার প্রভাব এবং দীর্ঘদিনের তৈরি করা একটা রাজনৈতিক নেটওয়ার্ক। কিন্তু ওর দুর্বলতা হল মানুষের মধ্যে একটা ধারণা আছে যে তিনি যথেষ্ট কাজ করেননি, দুর্নীতির অভিযোগে তদন্তে চলছে এবং বন্যা বা রাস্তার মতো স্থানীয় সমস্যাগুলো সমাধান হয়নি। অন্যদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির কবীর শঙ্কর বোস। তার প্লাস পয়েন্ট হল জাতীয় দলের সমর্থন, হিন্দু, ওবিসি ও যুবকদের মধ্যে তার আবেদন এবং স্থানীয় যোগাযোগ। কিন্তু তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা এবং তার যে একটা টাফকাই ভাবমূর্তি আছে তা হয়তো নরমপন্থী ভোটারদের কিছুটা দূরে সরিয়ে দিতে পারে। এতক্ষণ তো আমরা সমস্যা আর পরিস্থিতি বিশ্লেষণ করলাম। এবার একটা সম্ভাব্য সমাধানের দিকে এগোনো যাক। এটা এমন একটা কার্যকরী কৌশলের রূপরেখা যা যে কোনো প্রতিদ্বন্দ্বীকে এই কেন্দ্রের মানুষের বিশ্বাস অর্জনের পথ দেখাতে পারে। এই কৌশলটির নাম দেওয়া হয়েছে চতুর্মুখ মতবাদ। এর 4টে স্তম্ভ রয়েছে। প্রথম শিব, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে ধ্বংসাত্মক আক্রমণ, ঠিক যেমন শিব অশুভকে বিনাশ করেন। দ্বিতীয় বিষ্ণু, মানে পালনের ভূমিকা, যেমন বিষ্ণু বিশ্বকে পালন করেন তেমনি কেন্দ্রীয় প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দিয়ে জীবনে স্থিরতা আনা। তৃতীয় ব্রহ্মা, সৃষ্টির প্রতীক, যেমন ব্রহ্মা সৃষ্টি করেন তেমনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপন করা এবং নতুন সুযোগ তৈরি করা। এবং চতুর্থ দুর্গা, অর্থাৎ সুরক্ষার আশ্বাস। মা দুর্গা যেমন সন্তানদের রক্ষা করেন তেমনি মানুষের সাংস্কৃতিক পরিচয় এবং দৈনন্দিন জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। এই কৌশলের অধীনে কয়েকটা বড় এবং বাস্তবসম্মত উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া যেতে পারে যা মানুষের জীবনের সরাসরি সমস্যাগুলোর সমাধান করে। যেমন ধরুন 150 কোটি টাকা ব্যয় জাতীয় সড়ক 12/34-এর উন্নতি, 200 কোটি টাকায় শ্রীরামপুরে একটা ফ্লাইওভার ও সেতু নির্মাণ এবং রিষারাতে 100 কোটি টাকা বিনিয়োগে একটি স্কেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা। এর পাশাপাশি জল জীবন মিশন এবং আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পগুলোকে আরও দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি। দেখুন, এই উন্নয়ন পরিকল্পনার আসল উদ্দেশ্য কিন্তু শুধু ইট পাথরের নির্মাণ নয়। এর আসল উদ্দেশ্য হল মানুষের জীবনে পরিবর্তন আনা। যেমন রিষরাতে প্রস্তাবিত এই স্কিল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্কটি সরাসরি প্রায় 5,000 নতুন কর্মসংস্থান তৈরি করতে পারে। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা 5,000 পরিবারের ঘুরে দাঁড়ানোর গল্প। এটাই হল বিনিয়োগের মানবিক রিটার্ন। ভারতের ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন অনুসারে ভোটারের তথ্য কোনো পণ্য নয়, এটা একটা বিশ্বাসের আমানত। এই তথ্য ব্যবহারের আগে মানুষের সম্মতি নেয়া বাধ্যতামূলক, আর এর একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত মানুষের জন্য উন্নত নীতি তৈরি করা, তাদের নিয়ন্ত্রণ করা নয়। ডেটাকে মর্যাদার সাথে ব্যবহার করা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব। এবার আমরা আমাদের শেষ পর্বে চলে এসেছি। যে কোনো ভালো কৌশলের সাফল্য কিন্তু নির্ভর করে তার সঠিক প্রয়োগের ওপর। এখানে আমরা দেখব কিভাবে এই রূপরেখাকে বাস্তবে পরিণত করে মানুষের আস্থা অর্জন করা সম্ভব হতে পারে। কৌশলকে বাস্তবে রূপ দিতে গেলে কয়েকটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতেই হবে। একেবারে তৃণমূল স্তরে মানুষের কাছে পৌঁছানোর জন্য বুথ কমিটিগুলোকে আরও শক্তিশালী করতে হবে। কাটমানির অভিযোগ পেলেই যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় তার জন্য একটি বিশেষ দল তৈরি করতে হবে। মাহিষ্য এবং মতুয়াদের মতো প্রধান সামাজিক গোষ্ঠীর নেতাদের সঙ্গে নিয়মিত আলোচনায় বসতে হবে। প্রার্থীর ভাবমূর্তি এমনভাবে তুলে ধরতে হবে যাতে তিনি শুধু নিজের সমর্থকদের নয়, সবার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেন। আর সবশেষে মানুষের স্থানীয় সমস্যা আর উন্নত শাসনের প্রতিশ্রুতির মধ্যে যে একটা গভীর যোগ আছে তা বারবার তাদের বোঝাতে হবে। শেষ করার আগে একটা সতর্কবার্তা। ভোটারের মনে জমে থাকা ক্ষোভকে সংগঠিত করা সহজ, কিন্তু কাজের মাধ্যমে তার প্রতিদান না দিলে সেই বিশ্বাস ধরে রাখা খুবই কঠিন। কারণ বিশ্বাস অনেকটা কাঁচের মতো, একবার ভেঙে গেলে তা আবার জোড়া লাগানো প্রায় অসম্ভব। তাহলে এগোবার পথটা বিভাজনের মধ্যে দিয়ে নয়, বরং কাজ পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে তৈরি হয়। এখন আসল প্রশ্নটা হল, একটা নির্বাচন জেতার জন্য যে সূক্ষ্ম পরিকল্পনা এবং দক্ষতা প্রয়োগ করা হয়, ঠিক সেই একই দক্ষতা দিয়ে কি মানুষের জন্য সুশাসনও তৈরি করা সম্ভব?
এই ভাবনাটার মধ্যেই হয়তো ভবিষ্যতের রাজনীতির আসল পথটা লুকিয়ে আছে।